আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা, ইমরান এইচ সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। ন্যায় বিচার প্রত্যাশা হেফাজতের। শিশু আসিয়া ধর্ষণ মামলার বিচার দ্রুততম সময় নিশ্চিতের আশ্বাস আইন উপদেষ্টার। ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে কমে আসবে নারীর প্রতি সহিংসতা, অভিমত বিশিষ্টজনদের। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া শর্ট কোর্স করা কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না, হাইকোর্টের রায়। ব্যবহার করলে শাস্তির নির্দেশ। গণতন্ত্র ফেরাতে চায় না বলে একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনের বিরোধিতা করছে অভিযোগ মির্জা আব্বাসের। সংস্কারের আগে নির্বাচন নিয়ে ইসির কার্যক্রমের সমালোচনা বদিউল আলম মজুমদারের। এবং কাল বিকেলে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ। সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইমরান এইচ সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ কারাগারে থাকা 4 জনকে এই মামলায় গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 2013 সালের 5 মে মতিঝিলে হেফাজতে ইসলামের বিশাল সমাবেশ পণ্ড করতে চরম শক্তি প্রয়োগ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাতের অন্ধকারে অনেক নিরপরাধ মানুষকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ ওঠে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 26 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। বুধবার শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও সাবেক ডিএমপি কমিশনার বেনজির আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এছাড়া কারাগারে থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে এই মামলায় গ্রেফতার দেখানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আইজিপি, র্যাবের প্রধান, এডিজি অফ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা প্ল্যান করে এটা করেছেন। হাজার হাজার সদস্য অংশ নিয়েছে সঠিক, কিন্তু মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য আমাদের লাগবে কমান্ড স্ট্রাকচার। কারা নির্দেশ দিয়েছিল, কারা বাস্তবে ফিল্ডে থেকে কমান্ড করে এই কার্যটা করেছিল, সেই কারণে প্রথমে আমরা টপ কমান্ডারদেরকে বিচারের মুখোমুখি করতে চাই। সে কারণেই টপ কমান্ডারদের বিরুদ্ধেই আজকে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়েছে এবং সেটাই জারি হয়েছে। সেদিন হেফাজতের সমাবেশে ঠিক কতজন মারা গেছে তা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। শাপলা চত্বরের গণহত্যার স্বচ্ছ তদন্ত ও ন্যায় বিচার প্রত্যাশা করে হেফাজতে ইসলাম। যারা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন, যারা গণহত্যার সহযোগিতা করেছেন এবং পরিকল্পনা করেছেন, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আদালত ব্যবস্থা করে। অন্যদিকে সাভারের আশুলিয়ায় হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় নায়েক সোহেল মিয়াকে মঙ্গলবার গ্রেফতারের পর হাজির করা হলে তাকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। মাগুরায় শিশু ধর্ষণের মামলায় দ্রুততম সময়ে ন্যায় বিচার নিশ্চিত করার আশ্বাস দিলেন আইন উপদেষ্টা। তিনি বলেন, ধর্ষণের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হতে পারে। ধর্মের দোহাই দিয়ে নারীদের হেনস্থা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উপদেষ্টার। এর আগে শিশু আসিয়া ধর্ষণের মামলা 1 মাসের মধ্যে শেষ করা সহ 5 দফা দাবিতে আইন উপদেষ্টাকে স্মারকলিপি দেয় ধর্ষণ বিরোধী মঞ্চ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। একের পর এক ধর্ষণের ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড়। নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন নারীরা। সচিবালয়ে আইন উপদেষ্টাকে স্মারকলিপি দেয় ধর্ষণ বিরোধী মঞ্চ। এতে 5টি দাবি জানানো হয়। সেগুলো হচ্ছে আসিয়া ধর্ষণের মামলা 1 মাসের মধ্যে সম্পন্ন করা, বিশেষ ট্রাইব্যুনালে
ধর্ষণের বিচার, স্বরাষ্ট্র আইন ও মহিলা উপদেষ্টার জবাবদিহিতা, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করা এবং সাইবার বুলিং বন্ধে আইন সংশোধন। শিক্ষার্থীরা বলছেন, তনু, মুনিয়া সহ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে এমনটা ঘটত না। পূর্ববর্তী সময়ে যে ক্ষমতাসীন যে ব্যক্তিদের দ্বারা যে ধর্ষণগুলো সংঘটিত হয়েছে, তারা আইনি ফাঁকফোকরের ভিতর দিয়ে তারা সেখান থেকে বের হয়ে গিয়েছে এবং তাদেরকে সরকার বিচারের আওতায় নিয়ে আসে না। বিশেষ করে এখানে সোহাগী জাহান তনু এবং মুনিয়ার কেসের কথা বলেছি। দেশে ধর্ষণ কেন বেড়েছে তার ব্যাখ্যা নেই আইন উপদেষ্টার কাছে। তবে মাগুরার শিশু আসিয়া সহ ধর্ষণ মামলার দ্রুত ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দেন তিনি। পুলিশ অলরেডি ওই আসামি যারা আছে মাগুরার ঘটনায়, তাদের অলরেডি ডিএনএ স্যাম্পল কালেক্ট করেছে গতকাল। সেটা আমি ওনাদেরকে জানিয়েছি এবং এটার বিচার কার্য কোনো রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয়, সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে। ওনারা বলেছেন, একটা বিশেষ দাবি করেছেন, শুধু ধর্ষণের মামলার বিচারের জন্য একটা স্পেশাল কোর্টের কথা বলেছেন। উপদেষ্টা পরিষদে আলোচনার বিষয়টি তুলব এবং যথাসাধ্য চেষ্টা করব শুধু শিক্ষা প্রতিষ্ঠান আর কাজের জায়গাতে না, রাস্তাঘাটে আমাদের মেয়েরা যেন উত্ত্যক্ত না হয়, হয়রানির শিকার না হয়, সেরকম একটা কম্প্রিহেন্সিভ আইন করা, এটা একদম সিরিয়াসলি একদম কথা দিয়েছি, এটা সিরিয়াসলি চিন্তা করব। আইন উপদেষ্টা বলেন, ধর্মের দোহাই দিয়ে নারীদের উত্ত্যক্ত করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। ইফটিজিং বন্ধে করা হবে বিশেষ আইন। বিভিন্ন গোষ্ঠীর থেকে এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। মরাল পুলিশিং যদি কারো করতে হয় নিজের উপর করেন, নিজেকে জিজ্ঞেস করেন আপনি মিথ্যা কথা বলেন নাকি, ইসলামের যে 5টা ফরজ আছে সেটা আপনি পালন করেন কিনা, এই মরাল পুলিশিং নিজের সাথে আগে করেন। 1 মাসের মধ্যে এসব আশ্বাসের বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় ধর্ষণ বিরোধী মঞ্চ। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। অতীতে নারী ক্ষমতায়ন বলতে শুধুমাত্র শেখ হাসিনার ক্ষমতায়ন হয়েছে, তাই একক ক্ষমতায়নের বলয় থেকে বেরিয়ে এসে নারীর প্রকৃত ক্ষমতায়নের উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনুষ্ঠানে আলোচকরা বলেন, সমাজের সব ক্ষেত্রে নির্মমভাবে নারী ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে নারীদের প্রতি সহিংসতা কমে আসবে। এখন থেকে যেখানে নারী নির্যাতন সেখানে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তারা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। এতে আলোচকরা বলেন, দেশের মোট জনসংখ্যার 51% এই নারীদের পেছনে রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। আমার মেয়ে ধর্ষিত হলে আমার লজ্জা না, যে ধর্ষণ করেছে তার লজ্জা। আসুন আমরা এভাবেই মনোভাব বদলের চেষ্টা করি। আমরা যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, ওইভাবে আমরা কেন নির্যাতনের বিরুদ্ধে, আমরা কেন ধর্ষণের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারবো? নারী মুক্তি, ক্ষমতায়ন, অধিকার কেবল কাগজে আবদ্ধ না রেখে আমরা এটাকে কিভাবে আরো প্রসারিত করতে পারি, সেই জায়গাটা আমাদের আসলে দেখা উচিত। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অভিযোগ করেন, অতীতে দেশে নারীদের কাঙ্ক্ষিত ক্ষমতায়ন হয়নি। নারীর বাংলাদেশে ক্ষমতায়নের কথা বলা হয়, আমি দুঃখের সাথে বলতে চাই, বাংলাদেশে একজন নারী শুরু ক্ষমতায়ন হয়েছিল। সেই নারীর সামনে কিন্তু কোনো পুরুষ দাঁড়িয়ে, কোনো মন্ত্রী দাঁড়িয়ে, কোনো এমপি দাঁড়িয়ে, কোনো রাজনীতিবিদ দাঁড়িয়ে, কোনো সচিব দাঁড়িয়ে কোনো কথা বলতে পারতো না। তিনি ছিল পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে এখন সুসময় এসেছে, আমরা সেই প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আমরা আমাদের নারীদের প্রতি সমঅধিকার প্রতিষ্ঠা করে নারী পুরুষ সকলে মিলে বাংলাদেশের ঐক্যের বন্ধনের মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, অধিকার আদায়ে নারীদেরও নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। নারীর প্রতি নিগ্রহ নির্যাতন অবসানের কথা বলি, আমরা সমাজের সাথে লড়াই করছি না, নিজের সাথে লড়াই করছি। কারণ এটা আমাদের রক্তের সাথে মিশে আছে, আমাদের পুরুষদের রক্তের সাথে এই পুরুষতান্ত্রিকতা মিশে আছে। আবার নারীরা কিন্তু সামাজিকতার কারণে এটা অর্জন করেছে। পুরুষতান্ত্রিকতার ঊর্ধ্বে উঠে আমরা যেন এই সমাজে নারীদের জন্য সম অধিকার এবং সম সুযোগ এবং সকল রকম বঞ্চনার অবসান যেন আমরা করতে পারি। এ সময় নারীর অগ্রযাত্রায় অবদান রাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সামিনা লুৎফা এবং প্রান্তিক ও পাহাড়ি নারী অধিকার কর্মী ইলিরা দেওয়ানকে বিশেষ সম্মাননা দেয়া হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।
এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া ম্যাথস, ডিএমএফ সহ মেডিকেল শর্ট কোর্স করা কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের এমন বিধান প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করে রায় ঘোষণা করেন উচ্চ আদালত। এদিকে 4 দফা দাবিতে শহীদ মিনারের সমাবেশ শেষে সচিবালয়ে ঘেরাও করেন ডাক্তাররা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সকাল থেকে 5 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে চিকিৎসকরা। ম্যাথস, ডিএমএফ সহ মেডিকেল শর্ট কোর্স করাদের ডাক্তার পদবি ব্যবহার না করা, বিসিএস পরীক্ষায় ডাক্তারদের বয়স বৃদ্ধি, মানহীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা, আন্তর্জাতিক মান অনুযায়ী ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করা এবং তৃণমূলে ডাক্তারদের নিয়োগ দাবি জানানো হয়। এ নিয়ে 9 মার্চ থেকে সারা দেশের মেডিকেলগুলোতে আউটডোর চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন ডাক্তাররা। ডাক্তারের সহকারী সে কিভাবে নিজেকে দাবি করবে যে আমি ডিপ্লোমা ডাক্তার, আমিও ডাক্তারের মতো? এজন্য আমাদের প্রথম দাবিটা হচ্ছে বিএমডিসি স্বীকৃত রেজিস্ট্রেশন ম্যাচদেরকে বাতিল করে দিতে হবে, যাতে করে তারা আর নামের পূর্বে ডাক্তার লেখার দাবি করতে না পারে। আমাদের এইটা সহ আমাদের 5টা দাবি আছে। এর মধ্যে স্বাস্থ্য সুরক্ষা আইন, তারপরে হচ্ছে চিকিৎসক নিয়োগ, প্রান্তিক পর্যায়ে যত চিকিৎসকের অবস্থা, তারপরে হচ্ছে বিসিএস এর বয়স। মানহীন মেডিকেল কলেজও বন্ধ করে দিতে হবে, আর মানহীন যে এই স্যাকপদের যে প্রতিষ্ঠান আছে এগুলো বন্ধ করে দিলেই আর এই উৎপাদনটা হবে না। এই ভুয়া ডাক্তার যারা আছে যারা কেউ একটা কোর্স করে যেখানে সব বেসিক নলেজও জানে না, তারা ডিএমএফ আর যে সব স্যাকমো ডিগ্রি আছে এগুলো নিয়ে যে তারা ডাক্তার হবে, যখন তারা ভুল চিকিৎসা দেয় তখন দোষটা আসে আমাদের ডাক্তার সমাজের উপর। এমন অবস্থায় বুধবার ম্যাথস, ডিএমএফ সহ মেডিকেল শর্ট কোর্স করা কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না, এমন রায় দেন হাইকোর্ট। ডিএমএফ ডিগ্রি হোল্ডার যারা আছেন তারা নামের আগে ডাক্তার লিখতে পারবেন না, শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী যারা আছেন তারা নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন। কিন্তু সরকারের উপর একটা নির্দেশনা দিয়েছেন 6 মাসের মধ্যে যেন ওনাদেরকে, যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তাদেরকে যেন একটা অ্যাপ্রোপ্রিয়েট পদবি দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতারা। ডিএমএফ ডাক্তার অথবা ডিপ্লোমা ডাক্তার হিসাবে আমাদেরকে একটি সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে সরকারকে একটি ডিরেকশন প্রদান করা হয়েছে। আমরা এই রায়ের প্রেক্ষিতে আমরা সন্তুষ্ট না। এদিকে 5 দফার একটি দাবি পূরণ হলেও বাকি 4 দফা দাবি নিয়ে পদযাত্রা নিয়ে সচিবালয় ঘেরাও করেন ডাক্তাররা। এ সময় একটি প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক করতে সচিবালয়ে প্রবেশ করে। অন্য সদস্যের একটা টিম স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছে, তো এখানে তাদের সাথে কথা বলে আপনাদের জানাবে। বাকি যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোর ব্যাপারে আমরা আলাপ আলোচনা করব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমাদের মাননীয় উপদেষ্টা এবং বিশেষ সহকারী মহোদয়ের সাথে আলাপ আলোচনা করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব। দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এখন থেকে ভ্যাকসিনকোর গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে কোনো রিসিভার থাকবে না। বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কঠোর মনিটরিংয়ে নিজস্ব তত্ত্বাবধানে চলবে ভ্যাকসিনকো গ্রুপের সব প্রতিষ্ঠান। ভ্যাকসিনকো গ্রুপের রিসিভার নিয়োগে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ এই রায় দেন। গত বছর 5 সেপ্টেম্বর ভ্যাকসিনকো গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে রিসিভার নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। একই সাথে ভ্যাকসিনকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ বকেয়া ঋণ আছে তা জানাতে বাংলাদেশ ব্যাংকে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। আশ্রিতাকে ধর্ষণের চেষ্টার জন্য খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভুইয়া। ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে একথা জানান উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম। তিনি জানান, ঘটনার 4 দিন আগে সাইফুর রহমান আশ্রয় দিয়েছিলেন নাজেম ও রূপা নামের এক দম্পতিকে। রূপাকে যৌন নিপীড়নের পাশাপাশি সাইফুর রহমান তার স্বামীকে মেরে ফেলার হুমকি দেন বলেও জানায় পুলিশ। জিএম তসলিমের রিপোর্ট। সোমবার সকালে রাজধানীর উত্তরার উত্তরখান থানা এলাকার একটি বাসা থেকে হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভুঁইয়ার লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার সাথে জড়িত নাজেম ও রূপা নামের এক দম্পতিকে ফরিদপুর থেকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য দেয় তারা। পুলিশ জানায়, 4 দিন আগে রেল স্টেশনে পরিচয় হওয়ার পর তাদের সঙ্গে করে নিজ বাসায় এনে আশ্রয় দেন সাইফুর। এরপর থেকেই রূপাকে বিভিন্নভাবে শ্লীলতাহানির চেষ্টা করে সাইফুর রহমান। আমার 6 তলা বাড়ি রয়েছে, আবার গাড়ি রয়েছে, তুমি ড্রাইভিং শিখবে, শিখে তুমি আমার গাড়ি চালাবে,
আর আমার স্ত্রী আছে, ছেলে আবার স্কুলে পড়াশোনা করে, আমার 6 তলা বাড়ি, তুমি বাবার বাসায় কাজ করো। এই কথা বলে ওদেরকে প্রথমে রিক্সায় উঠিয়ে ওখান থেকে তারপরে বাসে নেয়, বাসে নিয়ে উত্তরাগায়, উত্তরার থেকে তাদেরকে অটোতে চলে যায়, এই যে পুরানপাড়া বাতান উত্তরখানের এই বাসায় তারা তুলে। গত 9 মার্চ রাতে ঘুমানোর সময় রূপার সাথে অনৈতিক সম্পর্ক করার চেষ্টা করলে স্বামী নাজেম টের পেয়ে যান। এরপরেই তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে রূপা ও নাজেম বটি দিয়ে কুপিয়ে জখম করার পর সাইফুরকে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায় তারা। 3 জন একসাথে শুয়েছে। এক পর্যায়ে মেয়েটার গায়ে এসে হাত দিচ্ছিল, ওই ছেলেটার হাত উপর দিয়ে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে, রূপার হাজবেন্ড নাজেম, তখন সে উপর দিকে উঠে গিয়ে তাকে করার জন্য, হয়তো রেপ করার জন্য তাকে সরিয়ে উঠেছে। এক পর্যায়ে এই ধস্তাধস্তির পর্যায়ে এই নাজেম ঘুম থেকে উঠে যায়। সে যখন ছাড়ছিল না তখন তাকে করলো, সে রুম থেকে গিয়ে রান্নাঘর থেকে একটা বটি নিয়ে আসলো, তখন তাকে কোপানো শুরু করে। এই বটি দিয়ে মাথার এই খুলিতে অনেকগুলো কোপ রয়েছে। তো এক পর্যায়ে সে দৌড় দিয়ে বাথরুমের মধ্যে ঢুকে সিটকিনি দিয়েছে। দেওয়ার পরে এরা বাথরুমের বাইরে থেকেও সিটকিনি দিয়ে রুমের তালা দিয়ে, ওর একটা মোবাইল ছিল, একটা পার্স ছিল, আর ওই চাবির একটা গোছা ছিল, এরা চলে যায়। নিহত সাইফুর রহমান তার স্ত্রীকে নিয়ে থাকতেন শান্তিনগরের একটি বাসায়। স্ত্রী সন্তান রেখে কয়েক মাস আগ থেকে উত্তরখানের ভাড়া বাসায় একা থাকতেন তিনি। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। দেশে গণতন্ত্র ফেরাতে চায় না বলে কিছু লোভী রাজনৈতিক দল ও ব্যক্তি জাতীয় নির্বাচনের বিরোধিতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা মহানগর দক্ষিণ শাহজাহানপুর থানা বিএনপি আয়োজিত 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় তিনি এই অভিযোগের কথা বলেন। ভোটের অধিকার আদায়ের জন্য হাজারো মানুষ জীবন দিয়েছে দাবি করে তিনি বলেন, দেশের স্থিতিশীলতার স্বার্থে অনতি বিলম্বে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত হলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। কিছু রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে। ভোটকে ভয় পান কেন? নির্বাচনকে ভয় পান কেন আপনারা? এইটা না হলে নির্বাচন করা যাবে না, ওইটা না হলে নির্বাচন করা যাবে না। আমরা বুকের তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিয়েছি গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য। করতে দেওয়া হবে না, করতে দেওয়া যাবে না। আরে ভাই, আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুক ভাবছিল, যার কারণে যা কিছু তাই বলছে। আপনারাও কি তাই ভাবেন? শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রবাজি ও সন্ত্রাস চলবে না এমন হুঁশিয়ারি দিয়ে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এখনো অনেক ক্যাম্পাসে ফ্যাসিবাদী শক্তির তৎপরতা দেখা যাচ্ছে। এজন্য ছাত্র জনতা রক্ত দেয়নি স্মরণ করিয়ে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। রাজধানী নয়াপল্টনে একটি কনভেনশন হলে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। এ সময় সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সত্য প্রতিষ্ঠার আন্দোলনে অটল থাকবে ইসলামী ছাত্র শিবির। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আদর্শ চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানায় আমরা পরিণত করতে পারিনি। উপরন্তু আমরা লক্ষ্য করেছি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র, রক্ত এবং লাশের মিছিল। অনেক রক্তের বিনিময়ে দফায় দফায় এই জাতি মুক্তি এবং স্বাধীনতার স্বাদ পাওয়ার প্রত্যাশা করেছিল, সে প্রত্যাশা এখনো পূরণ হয়নি। সংস্কার চূড়ান্ত হওয়ার আগে দল নিবন্ধন ও প্রবাসীদের ভোটের পদ্ধতি নির্ধারণে ইসির কার্যক্রমকে অযৌক্তিক বলছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে তিনি বলেন, একদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম চলছে, অন্যদিকে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনও বাকি রয়েছে। এই অবস্থায় নির্বাচন কমিশন এসব সিদ্ধান্ত নিলে তা বিভ্রান্তির সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন তিনি। সংস্কারের একটা প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ায় যারা সংস্কারগুলো বাস্তবায়ন করবে
তারা একটু অপেক্ষা করলে পারত। সংস্কারগুলো গুরুত্বপূর্ণ, কারণ আমাদের নিয়ম নীতি পদ্ধতি প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, যার ফলে স্বৈরাচারের উত্থান ঘটেছে, যার ফলে নির্বাচন ব্যবস্থাটা নির্বাচনে চলে গিয়েছে। এটা কাম্য ছিল না। আমি মনে করি যে নির্বাচন কমিশন সরকারের সাথে আলাপ আলোচনা করার প্রয়োজন ছিল, এবং একই সাথে যে আমরা যে সকল প্রস্তাবগুলো দিয়েছি সেগুলো আমলে নেওয়া, গুরুত্ব নেওয়া দরকার ছিল তাদের। এনআইডির বিষয়ে নির্বাচন কমিশন থেকে সরকারকে চিঠি দিলেও কার্যকর পদক্ষেপ না নেয়ায় আগামীকাল স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচির ঘোষণা ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের। দুপুরে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। তারা বলেন, এনআইডিকে কোনোভাবে ভোটার তালিকা থেকে আলাদা করা ঠিক হবে না। এটি ইসির বাইরে গেলে নির্বাচন হুমকির মুখে পড়বে। তারা জানান, এনআইডি অন্যত্র গেলে ডাটা সংগ্রহের সমন্বয়হীনতাও দেখা দিবে। এতে ভোটার তালিকা হালনাগাদে ব্যাঘাত ঘটতে পারে। সংবাদ সম্মেলনে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আগামীকাল দেশব্যাপী নির্বাচন অফিসসমূহে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত মানববন্ধন সহ অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। সার্বিক দিক বিবেচনা করে এনআইডিটা ইলেকশন করে থাকবে, সেটাই আমাদের দাবি, এবং সেটার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতেছি। ভোটার ডাটাবেস থেকে দুইটা জিনিস তৈরি হয়, একটা এনআইডি তৈরি হয় আর একটা ভোটার তালিকা তৈরি হয়। ভোটার তালিকার কার? ইলেকশন কমিশন, কনস্টিটিউশনাল অব্লিগেশন ইলেকশন কমিশনের। আমরা আগামীকাল আমাদের যে মানববন্ধন বা স্ট্যান্ড ফর এনআইডি যেটা, আমরা সেটা পালন করব। কর্মসূচি পালনের পর যদি দেখি উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আমরা কোনো পেয়েছি সরকারের পক্ষ থেকে, তাহলে হয়তো আমরা তার পরবর্তীতে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিব। অন্যথায় আমরা আমাদের কর্মবিরতি থেকে শুরু করে আরো কঠোর কঠোর পদক্ষেপ আমরা ঘোষণা করব। কাল বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার প্রধান উপদেষ্টার সাথে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাবেন জাতিসংঘ মহাসচিব। তার সফরে রোহিঙ্গা সংকট সমাধানে বড় অগ্রগতি হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সাইম। প্রায় 7 বছরের মাথায় দ্বিতীয় দফায় ঢাকা সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার বিকেলে 4 দিনের সফরে বাংলাদেশে আসছেন তিনি। তার সফরে অগ্রাধিকার পাবে রোহিঙ্গা শরণার্থী সংকট ও মানবাধিকারের প্রসঙ্গ। জাতিসংঘ মহাসচিব শুক্রবার ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন। এরপর তারা দুজনে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একসঙ্গে যাবেন কক্সবাজার। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি গুতেরেস রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা, যুব প্রতিনিধি ও নারীদের সঙ্গে আলাদা বৈঠকে অংশ নেবেন। ইউএন সেক্রেটারি জেনারেল উনি কক্সবাজার থেকে সরাসরি চলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে উনি রোহিঙ্গা চিলড্রেনদের সাথে ওনার একটা প্রোগ্রাম আছে একটা ক্যাম্পে, এবং রোহিঙ্গাদের নিউট্রিশনের উপর ফুড সাপ্লাই বা এটার যে সিচুয়েশন এটার উপর ওনাকে একটা প্রেজেন্টেশন দেওয়া হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মনে করেন, গুতেরেসের সফরের মধ্য দিয়ে নতুন গতি পাবে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টি। আমরা আশা করছি যে এই ট্যুরটা, ইটালি ইউএন সেক্রেটারির ট্যুরের ফলে এই সামনে যে কনফারেন্সটা হবে সেটা নিয়েও আরো কিছু আমরা ডেভেলপমেন্ট হবে, এবং আমরা আশা করছি যে সেপ্টেম্বরে যে কনফারেন্সটা সেটা রোহিঙ্গাদের ক্রাইসিসটা যেটা আর্লি রেজলিউশন, খুব দ্রুত যাতে একটা রেজলিউশন হয়, সেটার আমরা আশা করছি যে একটা ইমপেটাস পাবে। এছাড়া সংস্কার ও আগামী নির্বাচন ইস্যুতে জাতিসংঘ মহাসচিব ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বাংলাদেশের যে বিভিন্ন সংস্কার যে প্রস্তাব, অনেকগুলো সংস্কার প্রস্তাব এসেছে পুলিশের, বিচার বিভাগের, জনপ্রশাসনের। এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘের যদি বা জাতিসংঘের অধীনস্থ কোনো প্রতিষ্ঠানের যদি কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে, সেটা নিয়ে হয়তোবা আলোচনা হতে পারে। রমজানের প্রতি সংহতি জানিয়ে প্রতিবছর এই সময়ে মুসলিম প্রধান দেশ সফর করেন জাতিসংঘ মহাসচিব। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। চলে গেলেন বিশিষ্ট ব্যবসায়ী অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুর সময় সকাল 9:30টার দিকে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাতেই তার মরদেহ দেশে আনার কথা রয়েছে। এদিকে মঞ্জুর এলাহির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যবসায়ী নেতারা। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে এটিএন বাংলা পরিবার। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। যদি লক্ষ্য থাকে অটুট,
তাহলে বিজয় আসবেই। এর অন্যতম উদাহরণ সৈয়দ মঞ্জুর ইলাহি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরীক্ষা দিয়েই বহুজাতিক পাকিস্তান টোবাক্কোতে চাকরি পান। করাচিতে শুরু করেন কর্মজীবন। এরপর ঢাকা হয়ে বদলি হন লন্ডন। বুড়িগঙ্গার পানি যা হৃদয়ে ঢেউ তোলে, তাকে কি টেমস নদী আটকে রাখতে পারে? ব্রিটিশ টোবাক্কোর বড় পদ, অনেক টাকা বেতন, দামি গাড়ি, বিলাসী জীবনের মোহ ছেড়ে চলে আসেন ঢাকায়। বেছে নেন হাজারীবাগের দুর্গন্ধময় জীবন। চামড়া শিল্পকে নতুন মাত্রা দেয় মঞ্জুর ইলাহির হাতে গড়া অ্যাপেক্স। তার হাত ধরেই শুরু চামড়া জুতার রপ্তানি। আমাকে মানুষ করেছে আমার দুই ভাই, বড় ভাই এবং সেজ ভাই। মঞ্জুর ইলাহির হাতে গড়া অ্যাপেক্স গ্রুপে কর্মসংস্থান হয়েছে 17,000-এর বেশি মানুষের। তাদের বার্ষিক লেনদেনের পরিমাণ 1,851 কোটি টাকা। একজন সফল শিল্প উদ্যোক্তা হওয়ার মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছেন 70-এর দশকে বিলাতি জীবন ছেড়ে ভুল করেননি মঞ্জুর ইলাহি। উনি সবসময় সত্যিকারের সত্য কথাকে কখনো বলতে তিনি ভয় পেতেন না, এবং উনার যে জীবনের যে উত্থান, এটা বাংলাদেশে খুবই অল্প সংখ্যক লোক পাওয়া যাবে। শুধু সফল ব্যবসায়ী নন, রাষ্ট্র পরিচালনায়ও সফল সৈয়দ মঞ্জুর ইলাহি। 1996 ও 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে সেই দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। বিচারপতি বাবার সন্তান মঞ্জুর ইলাহি বলতেন, ব্যবসায় সফল হতে ভাগ্যের চেয়ে কঠোর পরিশ্রম বেশি দরকার। বাবা প্যারিস, মাই গড, লাইফে কোনোদিন যায়নি প্যারিস। পদে পদে আলো ছড়ানো মঞ্জুর ইলাহি 83 বছর বয়সে সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ছাড়লেন। বৃহস্পতিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাকে সমাহিত করা হবে বনানী কবরস্থানে, তার প্রিয়তমা স্ত্রী নীলুফার মঞ্জুরের কবরের পাশে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। হজ যাত্রীদের সুবিধার্থে আগামীতে পোর্ট অ্যাপ চালু করতে যাচ্ছে ধর্ম মন্ত্রণালয়। রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি জানান, প্রতিটি হজ এজেন্সি সরকারের সাথে মিলে কাজ করলে দ্রুত এই খাত এগিয়ে যাবে। এই সময় দ্রুত উমরা ভিসা চালুর তাগিদ দেন এজেন্সির মালিকরা। তা না হলে এই খাত সংকটে পড়বে বলেও আশঙ্কার কথা বলেন তারা। আমরা হজ ম্যানেজমেন্ট একটা পোর্ট অ্যাপস করতে যাচ্ছি, যেখানে একজন হাজি সৌদি আরবের কোন জায়গায় আছে বাংলাদেশের আত্মীয় স্বজনরা মোবাইলের মাধ্যমে সেটা জানতে পারবেন, এবং কোথাও হারিয়ে গেলে সেটা আমরা ট্রেস আউট করতে পারবো। এক কথায় আগামী হজকে নির্বিঘ্ন, সুন্দর, প্রাণবন্ত করার জন্য বর্তমান সরকার আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তামাকের ব্যবহার বন্ধে সামাজিক আন্দোলন আরও জোরদারের তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ডর্ব এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত তামাক পণ্যের কর ও মূল্য বৃদ্ধি নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি কথা বলেন। শফিকুল আলম বলেন, তামাক পণ্যের দাম বাড়িয়ে সিগারেটের প্যাকেটে সতর্কীকরণ বার্তা দিয়েও অজানা কারণে এর ব্যবহার কমানো যাচ্ছে না, বরং বেড়ে যাচ্ছে। প্রেস সচিব বলেন, তামাক চাষ বন্ধ করে দেওয়াও কোনো কার্যকর পদক্ষেপ হবে না। কাজে এই বিষয়ে সবাই মিলে একটি উদ্ভাবনী উপায় খুঁজে বের করতে হবে। বেস্ট হয় যদি আমরা খুব অসম্ভবকার একটা সোশ্যাল মোবিলাইজেশন করে দেশব্যাপী প্রচারণা করে যদি আমরা সবাইকে সিগারেট মুক্ত একটা সমাজ তৈরি করতে পারতাম। যে অ্যাক্টিভিস্টরা দে আর স্পেন্ডিং অল দেয়ার এনার্জি এনবিআর এ লবি করতে করতে, কোম্পানিগুলো তারা একের পর এক লেয়ারটা বাড়িয়ে দিয়ে ওরা যেটা করছেন যে যেহেতু এটা ইনফ্লেশনে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, সিগারেটের খুব যে ম্যাসিভ দাম বাড়ছে তাও কিন্তু না। রাজধানীর কাউরান বাজারে ওয়াসা ভবনে দোয়া ও ইফতার মাহফিলে আয়োজন করেছে ঢাকা ওয়াসার কর্মকর্তা ও কর্মচারীরা। মাহফিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও ঢাকা ওয়াসা কর্ম সম্পাদন সহায়তা কমিটির আহ্বায়ক এ.কে.এম. তারিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন অতিরিক্ত সচিব ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আজিজুল আলম খান। এ সময় ঢাকা ওয়াসার সার্বিক মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
বেআইনি ও অসৎ উদ্দেশ্য নিয়ে দৈনিক যায় যায় দিন পত্রিকা দখল করা হয়েছে বলে দাবি করেছেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকনউদ্দিন আহমেদ। রাজধানীর ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি সরকার বিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অংশ কিনা তা নিয়েও মতবাদ আছে। এই সময় দখলবাজি, চাঁদাবাজি সহ বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে যখন সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে, সেই সময় একটি মিডিয়া হাউস কোন শক্তির জোরে দখল করা হলো তা খতিয়ে দেখার আহ্বান জানান বক্তারা। এর আগে প্রকাশনার নিয়ম লঙ্ঘনের কারণে দৈনিক যায় যায় দিন পত্রিকার ডিক্লারেশন বাতিল করে ঢাকা জেলা প্রশাসন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অর্ডার কমে যাওয়ার পাশাপাশি বাড়তি পরিচালন খরচের মধ্যে প্রায় 5 লাখ শ্রমিকের বেতন ও ঈদ বোনাস দেয়া নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে চট্টগ্রামের গার্মেন্টস মালিকরা। নির্ধারিত সময়ের মধ্যে এর সমাধান না করা গেলে আবারও অস্থির হয়ে উঠতে পারে এই খাত। অন্যদিকে চীন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক বিরোধের সুবিধা নিয়ে পোশাক রফতানি নতুন বাজার ধরতে মরিয়া গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। পোশাক রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার আমেরিকা, কিন্তু দেশে চলমান অস্থিরতা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে উচ্চ সুদের হার এবং ডলার সংকটের ঝড় শুরু হলে ক্ষতিগ্রস্ত হয় দেশের পোশাক শিল্প। সেই ধকল কাটিয়ে 2023-24 অর্থ বছরে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত পোশাক রপ্তানি হয়েছে $21,028 মিলিয়ন। আর 2024-25 অর্থ বছরে একই সময় পোশাক রপ্তানি হয়েছে $23,552 মিলিয়ন, অর্থাৎ প্রবৃদ্ধি বেড়েছে প্রায় 12%। যেসব দেশের সাথে যুক্তরাষ্ট্রের বিশাল বাণিজ্য ঘাটতি আছে, সেই সব দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির উপর উচ্চ শুল্ক ধার্য করতে চায় ট্রাম্প সরকার। আর তাই যুক্তরাষ্ট্রের ট্যারিফ আরোপের এই সুযোগকে কাজে লাগাতে চায় বাংলাদেশের পোশাক শিল্প মালিকরা। একটা হচ্ছে উনি চায়নার উপর ট্যারিফ বসিয়েছে, ইন্ডিয়ার উপর ট্যারিফ বসিয়েছে, বিভিন্ন কোরিয়ার উপরে বসাবার চেষ্টা করতেছে। তো এই যদি এইগুলো বিশেষ করে পোশাক শিল্পের বিভিন্ন ট্যারিফ বসাই দেয়, তাহলে আমি মনে করি বাংলাদেশের জন্য একটা সুসংবাদ আসতেছে। অন্যদিকে ঈদ এলেই পোশাক শিল্প খাতে দেখা দেয় অস্থিরতা। এবারও তার ব্যতিক্রম নেই। তাই এবারও ব্যাংকিং সহায়তার কথা বলছেন এই খাত সংশ্লিষ্টরা। এই মাসে 3টা পেমেন্ট করতে হচ্ছে, ফেব্রুয়ারি মাসের বেতন, মার্চের বেতন, আবার ঈদের বোনাস, সবকিছু মিলে একটা আর্থিক চাপে আছে। ফ্যাক্টরি সুন্দরভাবে চালাতে পারলে বোনাস বেতন দেওয়া তো কোনো কঠিন ব্যাপার না। চট্টগ্রামে কারখানা রয়েছে প্রায় 600, এর মধ্যে চালু আছে 350টির মতো। আর এইসব কারখানায় কাজ করছে 5 লাখেরও বেশি শ্রমিক। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনা করবেন না বলে জানিয়েছে ইরান। আলোচনায় বসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির জবাবে এই কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্র গণমাধ্যম জানিয়েছে, মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ট্রাম্পের যা ইচ্ছা তিনি তাই করতে পারেন। এ নিয়ে ইরান ভাবছে না বলেও জানান তিনি। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত শনিবার জানান, কোনো হুমকি দিয়ে তেহরানকে আলোচনার টেবিলে নেওয়া যাবে না। নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প ইরানকে চিঠি পাঠানোর একদিন পর তিনি ওই মন্তব্য করেছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সৌদি আরবের তাইফে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে নিয়ে সব আকর্ষণ থাকলেও এবার সেখানে যুক্ত হয়েছে ফাহামেদুলের নামও। ইতালিয়ান লিগে খেলেন এই ফুটবলার। মঙ্গলবার তাইফে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন ইতালির চতুর্থ স্তরের ক্লাব অলিভিয়াতে খেলা এ ফরওয়ার্ড।
তাকে পেয়ে আরও বেশি উজ্জীবিত বাংলাদেশ দল। এবারে জাতীয় দলে বিদেশে খেলার অভিজ্ঞতা থাকা ফুটবলারদের মধ্যে আছেন ডেনমার্কের জামাল ভুইয়া ও ফিনল্যান্ড প্রবাসী তারিক রায়হান কাজিও। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে 8 উইকেটে হারিয়েছে আবাহনী ক্রীড়া চক্র। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে আবাহনীর বোলিং তোপে পড়ে পার্টেক্স। মাহফুজুর রাব্বির স্পিনে নাস্তানাবুদ হয় তারা। শেষ পর্যন্ত 100 রানে গটিয়ে যায় পার্টেক্স। মাহফুজুর রাব্বির 18 রানে 5 উইকেট তুলে নেন। জবাবে পারভেজ হোসেন ইমনের অপরাজিত 55 রানে ভর করে 2 উইকেটে 101 রান তুলে 213 বল হাতে রেখে জয় পায় আবাহনী। 37 রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত। এই জয়ে 4 ম্যাচে 3 জয়ে 6 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো আবাহনী। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা, ইমরান এইচ সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। ন্যায় বিচার প্রত্যাশা হেফাজতের। শিশু আসিয়া ধর্ষণ মামলার বিচার দ্রুততম সময়ে নিশ্চিতের আশ্বাস আইন উপদেষ্টার। ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে কমে আসবে নারীর প্রতি সহিংসতা, অভিমত বিশিষ্টজনদের। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া শর্ট কোর্স করা কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না, হাইকোর্টের রায়। ব্যবহার করলে শাস্তির নির্দেশ। গণতন্ত্র ফেরাতে চায় না বলেই একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনের বিরোধিতা করছে, অভিযোগ মির্জা আব্বাসের। সংস্কারের আগে নির্বাচন নিয়ে ইসির কার্যক্রমের সমালোচনা বদিউল আলম মজুমদারের। এবং কাল বিকেলে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।